হ্যালো, কেমন আছো সবাই? আমরা এখন আছি হাওড়া স্টেশনে আর আমরা এবার যাচ্ছি নেপাল। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা একদম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের জার্নি হতে চলেছে হাওড়া থেকে রক্সল। আমরা রক্সল হয়ে নেপাল ঢুকছি। আমাদের ট্রেন রয়েছে দুপুর 3:50-এ। হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মিথিলা এক্সপ্রেস। এই ট্রেন সপ্তাহে প্রতিদিন ছাড়ে। দুপুর 3:50-এ হাওড়া থেকে ছাড়বে আর রক্সল গিয়ে আমরা পৌঁছাবো আগামীকাল সকাল 9:15-তে। রক্সল যাওয়ার আরেকটা ভালো ট্রেন আছে হাওড়া রক্সল এক্সপ্রেস, কিন্তু সেটা সপ্তাহে দুদিনই ছাড়ে, বুধবার আর শুক্রবার। সেটাতে সময় একটু কম লাগে। তো চলো আমাদের এই জার্নির সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আর নেপালটাও সবাই মিলে একসাথে ঘুরে দেখবো। সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমরা এই ট্রিপে এবার রয়েছি টোটাল 7.5 জন। তনয়ের বেস্ট ফ্রেন্ড রাজস্বী, ওর হাজব্যান্ড বিশ্ব আর ওদের পুচকে, ওর নাম হলো ঈশান। ওদেরকে তোমরা দেখেছো আমাদের দার্জিলিং সিরিজে। আর সাথে রয়েছে তনয়ের বাবা, মা এবং ভাই। এই আমরা ট্রেনে উঠে পড়েছি B6। এবারে সব এক জায়গাতেই সিটগুলো পড়েছে। মোটামুটি এখানেই আমরা 5 জন আছি আর রাজস্বী বিশ্ব B1-এ। তো সময় হয়েছে 3:50, একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। নেপালের জার্নি শুরু হলো। আমাদের সিট রয়েছে B6-এ আর আমরা এখন যাচ্ছি B1 রাজশ্রীদের সঙ্গে দেখা করতে। খুব কনজেস্টেড ট্রেন, প্রচণ্ড কনজেস্টেড। প্রচুর RAC প্যাসেঞ্জার, ওয়েটিং প্যাসেঞ্জার সব উঠে পড়েছে। বিভৎস ভিড়। বিশ্ব কই? হাওড়া থেকে রক্সলের মধ্যে এখানে টোটাল 38টা স্টেশনের হল্ট আছে এই ট্রেনের। এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যান্ডেলে। হাওড়া থেকে ছাড়ার পর শ্রীরামপুর, শেওড়াফুলি, দেন চন্দননগর, ব্যান্ডেল, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর সব জায়গায় দাঁড়াতে যাবে। বুঝতে পারছো কিরকম হতে চলেছে এই জার্নি। প্রচুর লোকজন, বিভৎস ভিড়। ট্রেন কিন্তু পুরো লোকাল ট্রেনের মতো চলছে, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। আর গামছা থেকে শুরু করে এমন কোনো হকার নেই যে ট্রেনে উঠছে না। আর সিকিউরিটি নিয়েও একটুখানি চাপ লাগছে এখন, কারণ যেভাবে লোক উঠছে গেট সবসময় খোলা থাকছে। রাতে তো চেন ফেন আমরা আনিনি কিছু, আগে যেরকম চেন নিয়ে বেঁধে ট্রাভেল করা হতো সেসব তো প্র্যাকটিস চলে গেছে। এখন 7:05 বাজে। এখন দাঁড়িয়েছে হচ্ছে পানাগড়ে। জাস্ট 3 ঘন্টা মতো হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি। এরকম এক্সপিরিয়েন্স আপাতত। তো সময় হয়েছে রাত 8:10। আমরা এখন দাঁড়িয়েছি আসানসোলে। এখানে 8 মিনিটের হল্ট ছিল আর আমাদের ট্রেন এখন 4 মিনিট লেট চলছে। অনেক কমপ্লেন করলাম, কিন্তু ট্রেন কিন্তু টাইমেই চলছে। হ্যাঁ, একটু গ্যাদারিং একটু বেশি আছে, এটা ঘটনা। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে। প্রচুর পুলিশ, প্রচুর টিটি বারবার টহলও দিচ্ছে, কিন্তু টিকিট ছাড়াও কিন্তু লোকজন এখানে উঠে পড়েছে। একটা সিটে 3 জন 4 জন করে বসে আছে, 2 জনের সিটে 3 জন, 3 জনের সিটে 4 জন, 5 জন করে এইভাবে সব ট্রাভেল হচ্ছে এই ট্রেনে। 9:10 ডিনারের প্রিপারেশন শুরু হলো আর বাইরে টয়লেটের সামনের ওই জায়গাটাতে একদম ভর্তি লোক, মানে ঠিক করছে লোক। আমি জানি না এই রুটে এই ট্রেনে এরকমই হয় কিনা, কিন্তু ওদের কারোর টিকিট নেই। তারা এখানে এসে বসারও চেষ্টা করছিল। আমরা অবজেকশন জানানোতে তারা আমাদেরই উল্টে দুটো কথা শুনিয়ে চলে গেল। এত টিটি ঘুরছে, কেউ কিচ্ছু বলছে না, ওরা দাঁড়িয়ে আছে রিজার্ভেশন একটা কোচে। এইভাবে ট্রাভেল করছে সবাই, কাউকে কিছু বলাও যাবে না। এই হচ্ছে আজকে আমাদের ডিনার: আলুর তরকারি, আলু ভাজা, রুটি, স্যালাড আর ডিম সেদ্ধ। তো রাত 9:30 ডিনার হয়ে গেল। এখন গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। টাটা, গুড মর্নিং। সময় হয়েছে সকাল 7:15। আমরা এখন দাঁড়িয়ে আছি সাগোলি জংশনে। এরপরে আর একটাই স্টেশন রয়েছে, তারপরেই আমরা পৌঁছে যাব রক্সল। ট্রেন কিন্তু টাইমেই চলেছে। ট্রেনের ভেতরে একটু সমস্যা আছে, কিন্তু ট্রেন রানিংয়ে কোনো সমস্যা নেই। ট্রেন একদম টাইমেই চলেছে, আমরা অন টাইম আছি। সকাল সকাল চা চলে এসছে। ভোর 4টে থেকে লোকজন নামা শুরু করে দিয়েছে। চা হকার যেরকম সার্ভিস সেরকম উঠে পড়েছে।
তো সময় হয়েছে সকাল 9:15। আমরা নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি রক্সল স্টেশনে। আমরা এখন আছি বিহারের রক্সলে, আর এখান থেকে নেপালের যে সাইডে আমরা এন্ট্রি করবো সেই জায়গাটার নাম হচ্ছে বীরগঞ্জ। প্রচুর টোটো অটো এখান থেকে পেয়ে যাবে নেপালে যাওয়ার জন্য। আমরা যে ট্রাভেল এজেন্সি থ্রু বুক করেছি জগন্নাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তাদের কোঅর্ডিনেটর আসছে আমাদেরকে পিক করতে এখান থেকে। তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। না, এই ট্রাভেল এজেন্টকে কিন্তু আমি সাজেস্ট করতে পারবো না তোমাদেরকে। আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল এই এজেন্সির সাথে গিয়ে। তোমরা এই সিরিজটা পুরো দেখতে থাকো, আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আমরা যে যে হোটেলে ছিলাম সব হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা তাদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। কোনো এজেন্টের প্রয়োজন হয় না নেপাল যেতে গেলে, আর যদি এজেন্টের সঙ্গেই যেতে হয় তাহলে ভালো করে যাচাই করে নিও। এই যে আমাদের গাড়ি এবারে ট্যুরের, নেপালের গাড়ি, নেপালের নাম্বার প্লেট। এই যে আমাদের লাগেজ লোড হবে এবার। ইন্ডিয়াতে কিন্তু এই ব্র্যান্ডের গাড়ি দেখা যায় না। আমাদের পিক করতে এসছেন বিকাশজি আমাদের পুরো এবারের নেপাল ট্যুরটা ঘুরে দেখাবেন। গাড়িটা কিন্তু বেশ সুন্দর, 10 সিটার গাড়ি। আর আমরা এবার প্যাকেজ নিয়েছি গাড়ি আর হোটেলের। বাকি চলতে চলতে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। এখন এখান থেকে যাব বীরগঞ্জ বর্ডার এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। দেন ওখানে গিয়ে ফর্মালিটিস করবো, আমরা টাকা কনভার্ট করাবো। এখানে এরকম ঘোড়ার গাড়িও চলে, ঘোড়ার গাড়িও করে অনেকে যাচ্ছে বীরগঞ্জ। বর্ডার পেরিয়ে এখন নেপালে এন্টার করে গেছি, এখন বীরগঞ্জে আছি। আর নেপালের আর্মিরা এখন চেক করছে গাড়ি। তো আমরা এখান থেকে একটা সিম কার্ডও নিয়ে নিলাম, কারণ ইন্ডিয়ার সিম তো এখানে চলবে না। বর্ডার ক্রস করার কিছুক্ষণ পর থেকেই কিন্তু কোনো রকম নেটওয়ার্ক ছিল না ফোনে। আমাদের ট্রাভেল এজেন্সির অফিসে এসেছি এখন। এখানে একটু ফর্মালিটি করতে হবে, ডকুমেন্ট জমা করতে হবে। নেপাল আসতে কিন্তু আমাদের পাসপোর্ট লাগবে না, এখানে শুধু ভোটার আর আধার লাগবে। তো এখানে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো সমস্ত ফর্মালিটি করতে। এখানে যাবতীয় যা খরচার জন্য আমরা কনভার্ট এখানে করে নিলাম। কনভার্টের হিসাবটা হচ্ছে ট্রু ভ্যালু হচ্ছে 1.6, 1 রুপিস ইকুয়াল টু 1.6 নেপালি রুপিস। কিন্তু এখানে একটা কমিশন নিচ্ছে ওরা, তো 1.55 দিচ্ছে। তো এখানে আমাদের সব কাজ ডান। এখন আমরা বেরোচ্ছি কাঠমান্ডুর পথে। তো চলো শুরু করা যাক আমাদের কাঠমান্ডুর জার্নি। লাইট পোস্টের সব কটা কিন্তু সোলার পাওয়ার্ড, বেশ ভালো ব্যাপারটা। আর এখানে প্রচুর ইলেকট্রিক কারও চলছে। তো বীরগঞ্জ থেকে মোটামুটি 1 ঘন্টা মতো ড্রাইভ করে আমরা এখন একটা জায়গায় এসেছি। এই জায়গাটার নাম আমি জিজ্ঞেস করলাম, বললো 3 নম্বর পুল, পেছনে পাহাড়, দারুণ সুন্দর রাস্তা। আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে এখন দাঁড়িয়েছি ব্রাঞ্চ করতে। এখন সময় হয়েছে বেলা 12টা। চলো দেখি কি পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লোকেশন, পেছনে একদম পাহাড় আর তার নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই জায়গাটা দারুণ সুন্দর, এখানেও প্রচুর চেয়ার টেবিল রয়েছে। আর এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে, এখন জল অনেক কম রয়েছে। আর পেছনে এরকম পাহাড়, দারুণ দারুণ। এই যে আমাদের খাবার চলে এসছে, সাদা জীবন সাদা খানা, ভাত, এখানে আলু ভাজা, ডাল, একটা সবজি, চাটনি আর স্যালাড। তো চলো এই মনোরম পরিবেশে বসে, পাহাড়ের পাদদেশে বসে খাওয়া দাওয়াটা করা যাক। তো লাঞ্চ করে নিলাম আমরা। আমাদের এখানে টোটাল বিল হলো 2000 নেপালি কারেন্সি। ওই থালিগুলো নিয়েছিল হচ্ছে 200 নেপালি টাকা। খাওয়ার দাওয়ার মোটামুটি ছিল, খুব আহামরি কিছু ছিল না, কিন্তু খাওয়া গেছে, ভালোই ছিল। তো আমরা এখন এসেছি অক্টোবরের 2nd উইকে। তোমরা নিশ্চয়ই শুনেছো নেপালে প্রচুর ডিজাস্টার হয়ে গেছিলো, বান এসেছিলো, অনেক রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণে আমরাও একটু দ্বিধায় ছিলাম যে কি করব। এখান থেকে কাঠমান্ডু যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, কোনোটা 100 কিলোমিটার, কোনোটা 150, কোনোটা 200 কিলোমিটার। তো ডিপেন্ড করছে কোন রাস্তা ক্লিয়ার থাকছে, কারণ অনেক জায়গাতে এখনও জ্যাম লেগে আছে ডিজাস্টারের কারণে, ল্যান্ডস্লাইডের কারণে। রাস্তায় চলতে চলতে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, কতক্ষণ সময় লাগছে আমাদের কাঠমান্ডু যেতে, এখন নেপালের কী অবস্থা। তো সাথে থাকো, দেখতে থাকো। একটা খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি এখন। দুপাশে পাহাড় আর বাদিক দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে একটা নদী চলেছে। এখন অবধি রাস্তা কোনো অসুবিধা হয়নি আমাদের। এই রাস্তাটা একটু সরু, ডাবল লেন রাস্তা, দুদিক থেকে গাড়ি চলছে, বোথ ওয়ে রাস্তা। কিন্তু এমনি রাস্তার কন্ডিশন মোটামুটি খারাপ না। নদী এখন পুরো শুকনো, একদম জল নেই। কিন্তু এখানেই কিছু সপ্তাহ আগে একদম ভেসে গেছিলো সব কিছু।
প্রায় 2টো বাজে, আমাদের এই পাহাড় পেরিয়ে ওপারে যেতে হবে কাঠমান্ডু যাওয়ার জন্য। রাস্তা কিন্তু খুব ভালো এখানে, প্রথম দিকে একটু খারাপ রাস্তা ছিল, তারপরে এখন রাস্তা বেশ ভালো। এমনি রাস্তা ভালোই, কিন্তু মাঝে মধ্যে এরকম ল্যান্ডস্লাইড জোন আসছে। কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ভেঙে গেছে। এমনি রাস্তা খুব সুন্দর, একদম পাহাড়ের গা দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। মাঝে মধ্যে ছোটো ছোটো গ্রাম আসছে, পাহাড়ি গ্রাম, পাশ থেকে নদী বয়ে চলেছে, সবুজ কালারের জল, খুব সুন্দর লাগছে দেখতে। এই বাসটার বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো গতকাল, তার জন্যে কালকে ট্রাফিক অনেকক্ষণ বন্ধ ছিল। এখনও তার এফেক্ট কিছুটা রয়ে গেছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট কার দেখছি ইলেকট্রিক কার। এরকম চার্জিং পয়েন্ট জায়গায় জায়গায় করা রয়েছে। মোটামুটি 25-30 মিনিট লাগে চার্জ হতে, আর এক চার্জে এরা বলছে 150 থেকে 200 কিলোমিটার চলে। তো এটা একটা ইস্যু ইলেকট্রিক কারের। আমরা পাহাড়ে উঠে গেছি অনেকক্ষণই হলো, কিন্তু তাও টেম্পারেচার কিন্তু একই আছে, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। জানি না কখন ওয়েদার একটু ঠান্ডা হবে। এই সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, টুরিস্টরাও ওয়েট করছে। জায়গাটা কিন্তু অসাধারণ, পুরো চারদিকে একদম পাহাড়, দেখো পুরো পাহাড়ে ঘেরা। কলকাতায় তো শরতের আকাশ দেখে আসতে পারিনি পুজোতে, কিন্তু এখানে এসে দেখছি সুন্দর নীল আকাশ আর সাদা মেঘ, বেশ ভালো লাগছে। গরমটা একটু কমে গেলে একদম এনজয়েবল ওয়েদার হয়ে যাবে। তো প্রায় 1 ঘন্টা লেগে গেল চার্জ হতে। ইলেকট্রিক কার এটা কিন্তু একটা মেজর ড্রব্যাক। আর এখান থেকে রাস্তা পুরো চড়াই রয়েছে, সে কারণে গাড়িতে এসিও চলবে না, কারণ এসি চললে গাড়ি পাওয়ার পাবে না আপহিল ক্লাইম্ব করার। এগুলো মেজর ড্রব্যাক। এসি বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু এখানে ন্যাচারাল হাওয়াটাই এত ঠান্ডা, সুন্দর একটা হেভি ওয়েদার। রোদ আছে ঠিকই এখনও, কিন্তু ওয়েদার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি অনেকটা ওপরে চলে এসেছি, একদম খাড়া রাস্তা ছিল। আর এই জায়গার ওয়েদার কিন্তু ফুল চেঞ্জ, হালকা হালকা মেঘ করে আছে, সামনে থেকে মেঘ ভেসে চলেছে। আর এই জায়গার টেম্পারেচার কিন্তু বেশ কম, এই জায়গায় কিন্তু এখন রীতিমতো ঠান্ডাই লাগছে। আর যে হোটেলটা দাঁড়িয়েছি তার সামনে থেকে এরকম ভিউ, এই ওপর থেকে মেঘগুলো এরকম ভেসে ভেসে চলে যাচ্ছে। এই একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি, আর হোটেলের ভেতরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, চলো। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পুরো মেঘগুলো আসছে দিক থেকে, আর এই নিচ থেকে আমরা এসেছি। এইখানে একটা ড্যাম রয়েছে, যেটা এই মেঘে ঢেকে যাচ্ছে। ওই ড্যাম খোলাতেই পুরো বন্যা হয়েছিল কিছু সপ্তাহ আগে। অসাধারণ অসাধারণ। জাস্ট ভিউটা দেখো। এখন রেস্টুরেন্টের ছাদে এসেছি, পুরো পাগল করা ভিউ। তো আর থাকা গেল না, এতই ঠান্ডা লাগছে, সোয়েটার টুপি পরে নিতে হলো। এবার একটু গরম গরম চা খাই। 15-20 মিনিটের মধ্যে পুরো ফুল ওয়েদার চেঞ্জ। তো এই ভিউতে এরকম চা, আর কি চাই। আমরা যখন এখানে এসেছিলাম তখন তাও একটুখানি রোদ টোদ ছিল, কিন্তু এখন একদম মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু টাইম হচ্ছে 4:30। আরও 4-5 ঘন্টা সময় লাগবে এখান থেকে কাঠমান্ডু পৌঁছাতে। মোটামুটি রাস্তা খুব ভালোই ছিল, কিন্তু এরপর খারাপ হতে চলেছে। তো আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। সেই ড্যামের ওপর দিয়ে চলেছি, যে ড্যামের কারণে কিছুদিন আগে বন্যা হয়েছিল নেপালে।
এখানকার অনেক রাস্তাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন অনেকটাই রিপেয়ার হয়েছে, অনেকগুলো ডাইভারশন রয়েছে। এখান থেকে অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে রয়েছে কাঠমান্ডু যাওয়ার। তো যখন যেখানে যেরকম জ্যাম হয় সেই হিসাবে ট্রাফিকগুলোকে এখান থেকে মুভ করানো হয়। বন্যায় যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তারই ফলাফল এগুলো। ইউজুয়াল টাইমে বন্যার আগে অন্য রাস্তা দিয়ে যাওয়া হতো, এখন ডাইভারশন করে করে অন্য জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। এই রাস্তায় আমাদের আরও 4-5 ঘন্টা চলতে হবে। এখন সময় হয়েছে বিকাল 4:45, পৌঁছতে পৌঁছতে 9টা-10টা বেজে যাবে। দেখা যাক কী আছে, সব আপডেট শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। এইসব জায়গার অবস্থা খুবই খারাপ, এগুলো এখনও রিপেয়ার হয়নি। কাজ হচ্ছে, রাস্তা রিপেয়ার করছে, কিন্তু কিছু কিছু জায়গা এখনও খুবই খারাপ কন্ডিশনে হয়ে আছে। তো সময় হয়েছে সন্ধ্যে 7:15, আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের কাঠমান্ডুর এভারেস্টে হোটেল প্রাইম সুইটে। তো চলো তোমাদের হোটেলটা ঘুরে দেখাচ্ছি। আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ রাস্তার অবস্থা দেখলে তোমরা, খুব খারাপ। হোটেলটা খুবই সুন্দর, রিসেপশনটা এরকম দারুণ করে সাজানো। আমাদের রুম রয়েছে 3rd ফ্লোরে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 301। চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই। রুমে ঢুকেই বেশ একটা ভালো ফিল আসছে, দারুণ লাইটিং। ঢুকেই বাঁদিকে রয়েছে এরকম একটা হ্যাঙ্গার স্পেস রয়েছে, এখানে লাগেজ রাখার জায়গা, নিচে জুতো রাখার জায়গা, এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক টাইপের স্পেস করা রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, টিভি আছে, এসি আছে, এখানে একটা সুন্দর সোফা আছে, একটা বেশ বড় মিরর রয়েছে, এদিকে একটা বেশ বড় ক্যাবিনেট, পুরো ফুল লেন্থ ক্যাবিনেট একটা রয়েছে। এই হলো বেড, একটা স্ট্যান্ডার্ড ডাবল বেড, খুব সুন্দর করে সাজানো। বেডের দুপাশে দুটো ছোট্ট সাইড টেবিল রয়েছে, আর রুম থেকে এরকম ভিউ, একদম মেন রোডের ওপরেই হোটেল, কোনো ব্যালকনি নেই। এই হচ্ছে টয়লেটটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্রাশ পেস্টও দিয়েছে, খুব বড় নয় কিন্তু ডিসেন্ট। তো রাত 9টা, আমরা ডিনার করতে চলে এসেছি। সাদা জীবন সাদা খানা, নেপালি থালি। এখানে ভাত, ডাল, 2 রকম সবজি, দই, চাটনি, এখানে একটা স্যালাড, আর এই হচ্ছে পাঁপড়। তো আমাদের ডিনার হয়ে গেল, বেশ ভালো ছিল খাবার দাবার, ঘরোয়া খাবারের মতনই খাবার দাবার ছিল। তো এখন গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে কাঠমান্ডুর সাইট সিনের গল্প নিয়ে। গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম নেপাল। আমরা এখন রয়েছি কাঠমান্ডুতে, এখন সময় হয়েছে সকাল 8টা। এখন আমরা বেরোচ্ছি কাঠমান্ডুর লোকাল সাইট সিনের জন্য। প্রথমেই যাব পশুপতিনাথ টেম্পল, একদম আমাদের হোটেলের সামনেই রয়েছে, পায়ে হাঁটা পথ। হোটেলের রুম থেকে ইনফ্যাক্ট দেখা যাচ্ছিল পশুপতিনাথ মন্দির। এই হচ্ছে আমাদের হোটেল প্রাইম সুইট। আমরা আছি এই রুমটাতে। হোটেলটা বেশ ভালো, খাবার দাবারও ভালো, স্টাফ বিহেভিয়ারও ভালো। কাঠমান্ডুর ওয়েদার এখন খুব প্লেজেন্ট, মানে এখন সকাল 8টা বাজে, এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। আজ মহা অষ্টমী, এখানে দশেরা চলছে, তার জন্য এত গান টান চলছে। কালকে সারা রাত আমরা এই গান শুনেছি। নেপালে আছি কিন্তু গান চলছে বিহারি, যেহেতু বিহার এখান থেকে একদম কাছে, তো সেই একটা ইনফ্লুয়েন্স রয়েই যায় কালচারের। সকাল সকাল মন্দিরের ভেতরের ভাইবটা অন্যই রকম থাকতো এই গানগুলো না চললে, কিন্তু যাই হোক সেগুলোকে ইগনোর করতে হবে। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী, প্রচুর দোকান এখানে, প্রচুর, একদম লাইন দিয়ে ওই দূর অব্দি দোকান এখানে। পশুপতিনাথ মন্দিরের টাইমিংটা একটু বলে দিই। সকাল 5টায় মন্দির ওপেন হয়, দুপুর 2টোর সময় একবার বন্ধ হয়, আবার বিকেল 5টায় খোলে, দেন 7টায় ফাইনালি মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরে কোনো রকম এন্ট্রি টিকিট নেই, আর জুতো রাখার জন্য লকার রয়েছে, সেখানেও কিন্তু কোনো ফিস লাগে না। আর মন্দিরের বাইরেই প্রচুর ডালা পাওয়া যায় ফুলের, তোমরা যদি পুজো দিতে চাও ওখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো। কোনো রকম পান্ডার কোনো রকম ব্যাপার স্যাপার নেই, ডিরেক্ট গিয়ে পুজো দেবে, একদম সিম্পল, সুন্দর। কাঠমান্ডু শহরে বাগমতী নদীর তীরে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির কিন্তু হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ঐতিহাসিক
এবং তার পাশাপাশি ধার্মিকও অনেক ইম্পর্টেন্স রয়েছে এই 2000 সালেরও বেশি পুরনো মন্দিরের। এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করা হয় 1979 সালে। কেদারনাথ মন্দিরের সাথেও এই পশুপতিনাথ মন্দিরের কানেকশন রয়েছে বলে অনেকে মনে করেন। এই বিষয়ে প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তার সাথে অনেক হিডেন মিস্ট্রিও রয়েছে এই মন্দির চত্বরে, সেটা এখানে এলেই ফিল করা যায়। মেন মন্দির প্রেমিসেসে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, সেটা একটু খেয়াল রেখো। আমি জানতাম না, এখানকার সিকিউরিটি কিন্তু আমার মোবাইল কেড়ে নিয়েছিল। আর এই মেন মন্দির ছাড়াও বিশাল এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির, যেগুলো এই পশুপতিনাথ মন্দিরেরই পার্ট। তো একদম ভোর ভোর এখানে চলে এলে আশপাশটা ভালোভাবে ঘুরে দেখতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লেগেই যাবে। আমি পরের দিন ভোরবেলায় আবারও এসেছিলাম এই মন্দিরে। সেদিন ছিল নবমী, যার জন্য এখানে প্রচুর ভিড় ছিল। পুজো হচ্ছিল, লোকজন ঠাকুরের গান করছিলেন, খুব সুন্দর একটা পজিটিভ ভাইব আসছিল। লোকাল মানুষজনও এসেছিলেন ট্যুরিস্টের পাশাপাশি। বাঁশি বাজিয়ে একদল লোকাল বাচ্চা গোটা মন্দির চত্বরটা ঘুরছিল, দারুণ সুন্দর লাগছিল সব কিছু। মন্দিরের পেছনে এই ওপরের পার্টটাতে রয়েছে প্রচুর শিবলিঙ্গ। এই জায়গাটাতে স্পেশালি এই ভোরবেলা এসে খুব সুন্দর লাগছিল। মন্দির লাগোয়া এই হলো বাগমতী নদী, এখানেই রয়েছে শ্মশান, বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর তার পাশ থেকে এরকম সিঁড়ি উঠে গেছে অনেকটা উঁচুতে। এই সিঁড়ি দিয়ে ওপরে চলে এলে এখানে রয়েছে প্রচুর ছোট ছোট এরকম মন্দির। এই পার্টটাতে সেরকম একটা রক্ষণাবেক্ষণ নেই মেন মন্দিরের মতো। আর এই অংশে খুব একটা ট্যুরিস্টও ছিল না, মেনলি লোকাল লোকজন এখানে মর্নিং ওয়াক করছিল, কেউ কেউ এক্সারসাইজ করছিল। খুব সুন্দর জায়গাটা। কাঠমান্ডু এলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে একদম ভোর ভোর এখানে চলে এলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই জায়গার সম্বন্ধে আরও বিস্তারিত তথ্যের জন্য তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে ইউটিউবে। তো পশুপতিনাথ মন্দির ঘোরা হয়ে গেল আমাদের, বেশ সুন্দর করে আমরা মন্দির দর্শন করলাম, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না কোনো রকম, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন আমরা বেরোবো বাকি লোকাল সাইটসিনের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কাঠমান্ডুর বাকি গল্প নিয়ে ফিরে আসবো পরের পর্বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের ভিডিও শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো দ্য ইমপারফেক্ট বং। টাটা।